আজকের ক্লাসে আমরা আলোচনা করব কার্ল ডেনিশের লেখা বিখ্যাত পোম দ্য গ্রিন হাউস এফেক্ট নিয়ে। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইংলিশে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিউ সিলেবাসের সিরিজে আমরা কভার করছি প্রত্যেকটা টেক্সট, যেখানে এর আগে আমি তোমাদের সিলেবাসের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর সমস্ত টেক্সটগুলো কভার করেছি। যারা যারা এখনো সেই সমস্ত টেক্সটের ভিডিওগুলি দেখোনি, আশা করি দেখে নেবে। তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্প হবে। সেমিস্টার 4 এর স্টুডেন্টরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমাদের সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত যে দু একটা টেক্সট বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে দিতে। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই সিরিজে যে দু একটা টেক্সট বাকি থেকে গিয়েছিল সেমিস্টার 4 এর, সেই টেক্সটগুলি আমি কমপ্লিট করে দিচ্ছি, যার মধ্যে থাকছে কার্ল ডেনিশের লেখা সেই পোম দ্য গ্রিন হাউস এফেক্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পাশাপাশি এই পোমটি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, SLST 2025 ইন্টারভিউ প্রস্তুতির জন্য সমগ্র সিলেবাসটা জেনে রাখার পয়েন্ট অফ ভিউ থেকে, WBSET এবং নেটের পয়েন্ট অফ ভিউ থেকে, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির অন্তর্গত গ্র্যাজুয়েশন এবং MA লেভেলের সিলেবাসের অন্তর্ভুক্ত যদি থাকে, সেক্ষেত্রেও এই পোমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি এই সমস্ত সেকশনের ইংলিশ স্টুডেন্টরা যাদের কাছে এই পোমটি খুবই গুরুত্বপূর্ণ, এই ক্লাসটি তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো সরাসরি আজকের এই আলোচ্য বিষয়টা শুরু করার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বা একাডেমিক এক্সামের জন্য যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেওয়া থাকছে। পাশাপাশি বলে রাখি, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশ বিষয়ের ওপরে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স, MCQ সহ প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে থাকছে তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো সমস্ত গুরুত্বপূর্ণ টেক্সটের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ নোটস এবং প্রত্যেকটি টেক্সট বেসড ওয়ান লাইনার্স এবং প্রত্যেকটি টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত MCQ নিয়ে প্র্যাকটিস সেট, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্টসরা মানে নিউ সিলেবাসের 11-12 এর স্টুডেন্টসরা তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে ফুল সিলেবাস বেসড সমস্ত ধরনের নোটস এবং MCQ সহ বা SAQ সহ প্র্যাকটিস সেট কিন্তু সহজেই পেয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। HS এর পাশাপাশি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন WBSET 2025 ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমরা PDF পেয়ে যেতে পারো, বা EMRS PGT TGT ইংলিশে EMRS এর প্রস্তুতির জন্য ফুল সিলেবাস বেসড নোটস এবং প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও ত্রিপুরা ST PGT 2025 এর প্রস্তুতির উদ্দেশ্যে নোটস এবং প্র্যাকটিস সেট পেয়ে যেতে পারো। এছাড়াও WBSET এবং নেটের উদ্দেশ্যে তোমরা সমস্ত ধরনের ইম্পর্টেন্ট MCQ সহ প্র্যাকটিস সেট এবং সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ নোটস পেতে হলে সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও নোটসের পাশাপাশি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যেতে পারো পেইড মেম্বারশিপ কোর্সেস বা পেইড মেম্বারশিপ ক্লাসেস, যেখানে WBSET 2025 ইন্টারভিউ প্রস্তুতির জন্য থাকছে পেইড মেম্বারশিপ কোর্সে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা এই ক্লাসেসগুলি পেয়ে যেতে পারো। এছাড়াও EMRS PGT TGT ইংলিশের জন্য প্রিপারেশনের ক্লাস থাকছে তোমাদের, যেক্ষেত্রে আমরা ফুল সিলেবাস কভার করে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস দিচ্ছি। এছাড়াও WBSET এবং নেটের উদ্দেশ্যেও থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসেস, যেখানে WBSET এবং নেটের উদ্দেশ্যে ফুল কোর্স বেসড ক্লাসের পাশাপাশি থাকছে প্র্যাকটিস সেটও। এছাড়াও থাকছে ত্রিপুরা ST PGT 2025 সংক্রান্ত গ্রামার বেসড এবং টেক্সট বেসড পেইড মেম্বারশিপ ক্লাসেস, যেখানে গ্রামার এবং টেক্সটের বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকছে, MCQ সহ মক টেস্ট থাকছে এবং ওয়ান লাইনার্স ডিসকাশন থাকছে। তাই যারা যারা ইচ্ছুক আমাদের এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো কিন্তু স্বল্প মূল্যে পারচেস করতে পারো, প্রত্যেকটি এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস যেখানে কভার করা থাকছে। সমস্ত পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেওয়া থাকছে। পাশাপাশি আমাদের চ্যানেলে তোমরা ফ্রি PYQ সিরিজও পেয়ে যাবে, যেখানে থাকছে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন। তাই আর বেশি দেরি না করে সরাসরি আমাদের
চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। তো ফিরে আসি আজকের ক্লাসের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কার্ল ডেনিশের লেখা বিখ্যাত পোম দ্য গ্রিন হাউস এফেক্ট নিয়ে। তো দেখো, সরাসরি প্রত্যেকটি টেক্সট আলোচনা শুরু করার আগে আমরা প্রত্যেকটি টেক্সটের যে অথার তার সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জেনে নেব। তারপরে টেক্সট বা পোমটি সম্পর্কে ইন ডিটেল সমস্ত ইনফরমেশনগুলো জেনে নেব। পোমের ব্যাকগ্রাউন্ড, থিম, স্টাইল, টোন, পয়েন্ট অফ ভিউ, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা এটসেট্রা। তাহলে দেখো, সবার প্রথমে আমরা কার্ল ডেনিশ সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব। কার্ল ডেনিশ হলেন একজন আমেরিকান পোয়েট এবং এডুকেটর। ইনি 1966-এ পিএইচডি ডিগ্রি রিসিভ করেন ইংলিশ লিটারেচারে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে, এবং তারপরে বিকেম অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ বাফেলো, যেখানে তিনি লাস্ট 5 ডিকেডস ধরে কিন্তু পড়াচ্ছেন। কার্ল ডেনিশ একজন পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান কবি কিন্তু, যিনি তার শান্ত কথোপকথনমূলক এবং চিন্তনশীল বা চিন্তাশীল শৈলীর জন্য কিন্তু রচনা শৈলীর জন্য কিন্তু পরিচিত। তার কবিতা প্রায়ই সাধারণ মানুষের জীবনের জটিলতা অন্বেষণ করে চলে এবং প্রচলিত ধর্মীয় ধারণাগুলিকে ধর্মনিরপেক্ষ এবং মানবিক রূপ দেয়। এই কবি জন্মগ্রহণ করেন 1939-এ 17 সেপ্টেম্বর মিসৌরির সেন্ট লুইসে। তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস এবং 1966 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বার্কলে থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারপরে তো বললামই 1966 সাল থেকে তিনি বাফেলো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং লেখালেখির কাজও শুরু করেন। তার কবিতা সবসময় শান্ত, আখ্যানধর্মী সুর এবং জীবনের ছোট ছোট দৈনন্দিন মুহূর্তগুলির ওপরে মনোযোগের জন্য কিন্তু বিখ্যাত। তার পুলিৎজার পুরস্কার বিজয়ী কাব্যগ্রন্থ ছিল প্র্যাকটিক্যাল গডস, ব্যবহারিক ঈশ্বর। এতে তিনি প্রচলিত ধর্মীয় ধারণাগুলিকে ধর্মনিরপেক্ষ করার মূল থিমটা তুলে ধরেছেন। তার কবিতায় ঈশ্বরদের মানবিক দুর্বলতা রয়েছে। তিনি মানুষের পছন্দ এবং ভাগ্যের ধারণার মধ্যেকার যে টানাপোড়েন সেই নিয়ে অনুসন্ধান চালিয়ে গিয়েছেন। তার কাজ প্রায়শই ত্রুটিপূর্ণ হলেও মানবজাতির স্বাধীন ইচ্ছাকে কিন্তু তার কাজগুলো প্রাধান্য দিত। তার কবিতা চিরন্তন স্বর্গের প্রতিশ্রুতির চেয়ে পৃথিবীর এই যে ক্ষণস্থায়ী সৌন্দর্যের কদর এর ওপরে বেশি জোর দেয় এবং দৈনন্দিন ক্ষণস্থায়ী অভিজ্ঞতার মধ্যে তার সমস্ত কাজগুলো কিন্তু আনন্দ খুঁজে নেয়। তার কাজের মাধ্যমে আমরা এগুলোই দেখতে পাই। তার যে সাহিত্য সমালোচনার বই পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন, প্রলোভন হিসেবে কবিতা, এই বইতে তিনি বলেছেন যে কবিতা প্রলোভনের কাজ করে। পাঠকদের মনোযোগ আকর্ষণের জন্য একটি খাঁটি কাব্যিক কণ্ঠস্বর প্রয়োজন, যেটা কবিতা কিন্তু সেই হিসেবে কাজ করে। তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে এই প্র্যাকটিক্যাল গডস, যেটা 2001 সালে রচিত, এটা তার বিখ্যাত কাজ। ফলে এই কাজের জন্য তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন 2002 সালে। এছাড়াও আ হাউস অফ মাই ওন, যেটা 1974-এ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এছাড়া মিটিং উইথ টাইম, এই কাব্যগ্রন্থটি পেঙ্গুইন প্রকাশ করেছিল। এছাড়াও আরও অনেক কাব্যগ্রন্থ রয়েছে, যেমন আর্থবর্ন, ক্যালিংস, নিউ অ্যান্ড সিলেক্টেড পোমস এটসেট্রা। পুরস্কার এবং সম্মানের দিক থেকে বিচার করলে তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন, রুথ লিলি কবিতা পুরস্কার পেয়েছেন 2000 সালে, পুলিৎজার 2002 সালে, গুয়েনহাইম ফেলোশিপ পেয়েছেন 1984-এ। এছাড়াও আরও অনেক ফেলোশিপ বা পুরস্কার তিনি কিন্তু অ্যাচিভ করেছেন, যেমন অস্কার ব্লুমেন্থাল পুরস্কার পেয়েছেন 1989-এ এটসেট্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কবির যে ভাষা বা এই কবির লেখায় একটি সহজ এবং আখ্যানমূলক ভাষা ব্যবহার করেন তিনি, যেটা মধ্যবিত্ত আমেরিকানদের সাধারণ জীবনযাত্রার উপরে কেন্দ্র করে লেখা হয়। তার এই শান্ত ভঙ্গিমা পাঠককে কিন্তু গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়। তার কবিতা পড়ে আমরা গভীর চিন্তনশীল হতে পারি। তিনি কোনো নির্দিষ্ট সাহিত্যিক গোষ্ঠী বা আন্দোলনের সঙ্গে নিজেকে কখনোই যুক্ত করেননি। তিনি তার কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের পাঠকের কাছে কিন্তু পৌঁছে যেতে চেয়েছিলেন। এটাই আমরা জানতে পারি কার্ল ডেনিশ সম্পর্কে। আশা করি কার্ল ডেনিশ সম্পর্কে বুঝতে পেরেছো সবাই। এরপরে আমরা কার্ল ডেনিশের লেখা আজকের যে আলোচ্য বিষয় দ্য গ্রিন হাউস এফেক্ট পোমটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। তো দেখো, কবিতার ব্যাকগ্রাউন্ড কি না, 20th সেঞ্চুরির শেষের দিকে যখন গ্লোবাল ওয়ার্মিং দেখা দিয়েছিল, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেতে শুরু করেছিল, সেই সময় আমরা কিন্তু এই পোমটিকে দেখতে পাই। এই কবিতায় মানুষের কারণে পরিবেশের ধ্বংস, শিল্পায়ন এবং গ্লোবাল ওয়ার্মিংকে তুলে ধরা হয়েছে। পার্সোনিফিকেশন আমরা দেখতে পাই, ইমেজারি আমরা দেখতে পাই। এগুলো ব্যবহার করে কবি পরিবেশ বিষয়কে সহজ ভাষায় কিন্তু দেখাতে চেয়েছেন। এটাই হচ্ছে এই কবিতার মূল পটভূমি।
কবিতার থিম বা বিষয়বস্তু বললে আমরা দেখব এখানে পরিবেশ সচেতনতা, গ্লোবাল ওয়ার্মিং, মানব দায়বদ্ধতা, প্রতিফলনমূলক দৃষ্টি মানে গভীর চিন্তা ও সূক্ষ্ম সতর্কবার্তা, মানুষের কার্যক্রম দ্বারা প্রাকৃতিক ভারসাম্যহানি, গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু এই পোমের আমরা থিম বা মূল বিষয়বস্তু হিসেবে দেখতে পাবো। ফর্ম অ্যান্ড স্ট্রাকচারের দিক থেকে আমরা দেখছি এই কবিতার রূপ হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ভার্স, মানে নো স্ট্রিক্ট রাইম অর মিটার। এই কবিতার কোনো রাইমও নেই, কোনো মিটারও নেই। রাইম এবং মিটার যে সমস্ত কবিতায় থাকে না তাকে ফ্রি ভার্স বলে। 3 রকম ভার্স হয়, ফর্মাল ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স এবং ফ্রি ভার্স। ফর্মাল ভার্সে রাইম এবং মিটার দুটোই থাকবে। ব্ল্যাঙ্ক ভার্সে কি থাকবে না? ব্ল্যাঙ্ক ভার্সে রাইম থাকবে না, অনলি মিটার থাকবে। আর ফ্রি ভার্সে রাইম মিটার কোনোটাই থাকবে না। ওয়াল্ট হুইটম্যান, আমেরিকান বিখ্যাত পোয়েট, তাকে আমরা ফ্রি ভার্সের জনক বলি। স্ট্রাকচার, এক্ষেত্রে স্ট্রাকচার বলতে গেলে মানুষের কার্যক্রম এবং তার প্রভাব ক্রমান্বয়ে এখানে বর্ণিত হয়েছে। এছাড়া স্টাইলের দিক থেকে বলতে গেলে এই কবিতাটি কনভারসেশনাল স্টাইলে লেখা হয়েছে, রিফ্লেকটিভ স্টাইলে লেখা হয়েছে। টোন এখানে সিরিয়াস বাট কাম উইথ সাটল আয়রনি। আর ন্যারেটিভ টেকনিক, এটা ফার্স্ট পার্সন রিফ্লেক্টিভ ন্যারেটর অর অবজারভার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। তাহলে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটি লেখা হয়েছে। ল্যাঙ্গুয়েজ বা স্টাইল, দেখো সিম্পল অ্যান্ড ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ইমেজারি ইউজ করা হয়েছে, দৃশ্যকল্প পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে এবং আয়রনি ও রিফ্লেকশন ইউজ করা হয়েছে এই কবিতাটিতে। প্রত্যেকটার সাইড বাই সাইড ইন ডিটেইল আমি আলোচনা করে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের যদি এই সমগ্র পিডিএফটি বা তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত পিডিএফ নোটস আকারে এবং কোয়েশ্চেন আনসার প্রয়োজন, তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এই নোটস এবং কোয়েশ্চেন আনসারগুলি পারচেস করার জন্য, যেখানে থাকছে সমস্ত টেক্সটের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ ইংলিশ এবং বেঙ্গলি পাশাপাশি দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু এই নোটসগুলি এবং সঙ্গে প্রশ্ন ও উত্তরগুলি অ্যাভেলেবেল। রাইম এবং মিটারে আমরা দেখতে গেলে মিটার হচ্ছে ফ্রি ভার্স, রাইম ল্যাক্স কনসিস্টেন্ট রাইম, ইফেক্ট কি ক্রিয়েটস আ রিফ্লেক্টিভ মেডিটেটিভ টোন অ্যান্ড সুইটেবল ফর সিরিয়াস সাবজেক্ট লাইক ক্লাইমেট চেঞ্জ। পয়েন্ট অফ ভিউ তো আলোচনা করলামই, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। অবজারভেশনাল, পসিবলি ফার্স্ট পার্সন অর ওমনিশিয়েন্ট থার্ড পার্সন, ফার্স্ট পার্সন বা ওমনিশিয়েন্ট থার্ড পার্সন থেকে এটা লেখা। গিভ আ সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড সাটল ওয়ার্নিং। লিটারারি ডিভাইস কি কি ইউজ করা হয়েছে? লিটারারি ডিভাইস ফিগার অফ স্পিচ, এক্ষেত্রে পার্সোনিফিকেশন, ইমেজারি, আয়রনি, সিম্বলিজম, প্রত্যেকটা আমি পাশাপাশি উল্লেখ করে দিয়েছি। এছাড়াও পোমটা যখন আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করব তখন আমরা প্রত্যেকটা লাইন থেকে কি কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে সেটাও আলোচনা করব। আশা করি কবিতাটির ব্যাকগ্রাউন্ড, তার বিষয়বস্তু, রূপ, কাঠামো, ভাষা, শৈলী এই সমস্ত কিছু সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। তো সরাসরি কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা শুরু করছি, সবাই মন দিয়ে দেখবে। তো দেখো প্রথমত কি বলা হয়েছে, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। দ্য গ্র্যাজুয়াল মানে স্লো, স্টেপ বাই স্টেপ, ওয়ার্মিং উষ্ণ, ট্রেন্ড বলতে জেনারেল ডিরেকশন, উইল লাইকলি গো অন মানে আর্থস টেম্পারেচার উইল কন্টিনিউ টু রাইজ স্লোলি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। তাহলে ওয়ার্মিং ট্রেন্ড এখানে মেটাফোর হিসেবে ইউজ হয়েছে, কারণ এটা এনভায়রনমেন্টাল যে থ্রেট ক্লাইমেট চেঞ্জ এটার সিম্বল, তাহলে মেটাফোর ইউজ হয়েছে ওয়ার্মিং ট্রেন্ড। তাহলে বলা হচ্ছে দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, উইল লাইকলি গো অন বাড়তে পারে। তাহলে এক্ষেত্রে আমরা মেটাফোর দেখতে পেলাম ওয়ার্মিং ট্রেন্ডে, তাই তো শব্দটি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির একটা প্রতীক হিসেবে ইউজ হয়েছে। অ্যান্ড দ্য গ্রেইন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। অ্যান্ড দ্য গ্রেইন বেলস মানে মেইন এগ্রিকালচারাল এরিয়াজ, বিগিন টু স্লাইড ক্লোজার, স্লাইড মানে মুভ গ্র্যাজুয়ালি, ক্লোজার একদম কাছাকাছি, টু দ্য পোলস বলতে এখানে নর্থ পোল সাউথ পোলের কথা বলা হয়েছে, মানে ফার্টাইল এগ্রিকালচারাল এরিয়াস উইল শিফট টুয়ার্ড পোলার রিজিয়নস। তাহলে এখানে আমরা ইমেজারি দেখতে পাচ্ছি, দৃশ্যকল্প তুলে ধরা হয়েছে, চেঞ্জিং জিওগ্রাফি ফর সার্ভাইভাল বলা হচ্ছে। তাহলে অ্যান্ড দ্য গ্রেইন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস মানে শস্য উৎপাদনের প্রধান অঞ্চলগুলি, যেমন আমেরিকার সেই মধ্যাঞ্চল যেটার ইঙ্গিত কবি করছেন,
উষ্ণতা বৃদ্ধির কারণে উত্তর বা দক্ষিণের মেরু অঞ্চলের দিকে সরে যাবে। তিনি সেটাই বলছেন। পোলস মানে আইদার টুয়ার্ডস দ্য সাউথ পোল অর টুয়ার্ডস দ্য নর্থ পোল। তাহলে সেই শস্য উৎপাদনের প্রধান অঞ্চলগুলি উষ্ণতা বৃদ্ধি পেলে তারা উত্তর বা দক্ষিণের মেরু অঞ্চলের দিকে সরে যাবে। শস্য অঞ্চলগুলি তাহলে পরিবর্তিত হয়ে যাবে, যা পরিবেশগত পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়াবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে মেটাফোর এবং পরের লাইনে কিন্তু ইমেজারি দেখতে পেলাম। নেক্সট দেখো, দ্য প্লেইনস স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ ডাস্ট বাউলস। অ্যাবান্ডেন্ট মানে লেফট, ডাস্ট বাউলস মানে ড্রাই, ব্যারেন ল্যান্ড ডিউ টু ড্রট। মানে বলতে চাওয়া হচ্ছে সেই সেন্ট্রাল এগ্রিকালচারাল রিজিয়নস উইল বিকাম ইনহ্যাবিটেবল। মানে এক্ষেত্রে এনভায়রনমেন্টাল কোলাপস দেখতে পাচ্ছি, ইমেজারি ইউজ করা হয়েছে। তাহলে এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম, বলা হয়েছিল যে শস্য উৎপাদনের প্রধান অঞ্চলগুলো উষ্ণতা বৃদ্ধির কারণে উত্তরে বা দক্ষিণের মেরু অঞ্চলে সরে যাচ্ছে। এখানে বলা হচ্ছে আমেরিকার মধ্যাঞ্চলগুলির বা মধ্যাঞ্চলীয় রাজ্যগুলি অতিরিক্ত তাপ এবং শুষ্কতার কারণে জনশূন্য হয়ে পড়বে। গেইন ডাস্ট বাউলস, জনশূন্য হয়ে পড়বে। ডাস্ট বাউলস পরিবেশগত বিপর্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম তিনটে লাইনে তিনি বলছেন পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, শস্য উৎপাদনের প্রধান অঞ্চলগুলি উষ্ণতা বৃদ্ধির কারণে উত্তরে বা দক্ষিণের মেরু অঞ্চলের দিকে সরে যাবে এবং মধ্য অঞ্চলীয় যে জায়গাগুলো সেগুলি তাপ এবং শুষ্কতার কারণে জনশূন্য হয়ে পড়বে। এই তিনটে লাইনের মানে হলো এইরূপ। বোঝা গেছে? নেক্সট, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স even if we play them off against each other. For more aid, we will still be poorer than we are now. তাহলে কি বলা হচ্ছে? গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। গ্রেট পাওয়ার্স মানে পলিটিক্যালি স্ট্রং কান্ট্রিজদের কথা বলা হয়েছে। গ্রেট পাওয়ার বলতে তাহলে কাদেরকে বলা হয়েছে? যারা পলিটিক্যালি, রাজনীতিকভাবে যারা স্ট্রং কান্ট্রি, সেই সমস্ত কান্ট্রিদের কথা বলা হয়েছে। মানে অ্যাজ পোলার আইস মেল্টস, দিস রিজিয়নস বিকাম জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট। সিম্বলিজম, প্রতীক প্রয়োগ করা হয়েছে। শিফট অফ গ্লোবাল পাওয়ার, ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার। প্লে অফ মানে ইউজ কম্পিটিশন টু অ্যাডভান্টেজ, মানে বলছে নেশনস মে কম্পিট ফর এইড। আইরনি, বিদ্রুপ করা হচ্ছে। হিউম্যান স্ট্র্যাটেজি ভার্সেস রিয়েল আউটকাম। ফর মোর এইড উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। এইড মানে কি? অ্যাসিস্ট্যান্ট। Poorer, worse off, মানে despite competition, humanity will be worse off. আবারও আয়রানি প্রয়োগ করা হয়েছে, failure to solve problems, তাই তো? মানে বলা হচ্ছে যে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা বরফ গলে যাওয়ার ফলে নতুন শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এই যে গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা will join new great powers, নতুন শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। মানে বরফ গলার মাধ্যমে নতুন শক্তির উত্থান হবে, এটা বোঝাতে চাওয়া হয়েছে। Even if we play them off against each other, যদিও আমরা তাদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করে সাহায্য চাই, তবুও আমাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে। মানে বিদ্রুপ করা হয়েছে, সাহায্যের জন্য প্রতিযোগিতা সত্ত্বেও কিন্তু দরিদ্রতা বৃদ্ধি পাবে। Life will be different, good tillable land so dear, the suburbs will give way to farms, the cities fill up again with people too poor to own cars. তাহলে বলা হচ্ছে লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার। জীবন পরিবর্তিত হবে, উর্বর জমি অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে। মানে প্রতীক, উর্বর জমি মূল্য বৃদ্ধি বা পরিবেশগত সংকটের চিত্র। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটিজ, শহরতলির এলাকা কৃষি জমিতে পরিণত হবে। ফিল আপ আগেইন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স, শহরগুলো জনবহুল হয়ে উঠবে। মানে শহর ও শহরতলির পরিবর্তন হবে, যেটা সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে, সেটাই বলতে চাওয়া হয়েছে এখানে। সাবার্বস মানে রেসিডেন্সিয়াল আউটস্কার্টস, গিভ ওয়ে মানে বি রিপ্লেসড, আর টিলেবল মানে সুইটেবল ফর কাল্টিভেশন, আর ডিয়ার মানে তো ভ্যালুয়েবল, সবাই জানো। ফিল আপ অকুপাই, উন মানে পোজেস। তাহলে লাইফ উইল চেঞ্জ, ফার্টাইল ল্যান্ড উইল বিকাম ভেরি প্রেশিয়াস, সাবআর্বস উইল বিকাম farmland, cities will fill with poor people, cities will have more people who cannot afford private transport. Symbolism দেখতে পেলাম, ইমেজারি দেখতে পেলাম। প্রথমে দেখছি আমরা scarcity of resources, social and economical change, poverty, social disparity.
ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি। এই যে বলা হচ্ছে টু পুয়ার টু ওন কার্স, মানে এই সিটিগুলো আরো বেশি মানুষের দ্বারা পরিপূর্ণ হবে, ফলে দারিদ্রতা বৃদ্ধি পাবে এবং এমনই দারিদ্রতা বৃদ্ধি পাবে যে প্রত্যেকের নিজস্ব ট্রান্সপোর্টও থাকবে না, কারও থাকবে না, ওন কারও থাকবে না। মানে কি দারিদ্রতা বৃদ্ধি পাবে? Walking to work or crowding on trolleys. We will move down streets lined with practical nut trees, not elms and oaks with vegetables crowding the front lawns. কি বলা হচ্ছে? ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। ট্রলিজ মানে স্ট্রিট কার্স অর পাবলিক ভেহিকেলস, মানে পিপল উইল ওয়াক অর ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, কারণ নিজস্ব কার থাকার মতো তাদের অবস্থা থাকবে না। তাহলে এক্ষেত্রে আমরা একটা ইমেজারি তুলে ধরা হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। ইকোনমিক কনস্ট্রেইনস, অ্যাডাপ্টেশন ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি যে উন কার না থাকলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস lined with practical nut trees. Lined with মানে having along, practical useful, nut trees, trees producing edible nuts, মানে streets will be planted with useful food producing trees instead of decorative ones. মানে ধনী হলে কি হতো? সৌন্দর্যের জন্য, সাজানো গোছানোর জন্য ডেকোরেটিভ প্ল্যান্ট দেখতে পাওয়া যেত রাস্তার ধারে, কিন্তু দারিদ্রতা থাকলে কি হবে? সেই ডেকোরেটিভ প্ল্যান্টের পরিবর্তে সে জায়গায় প্রডিউসিং ট্রি দেওয়া হবে, যেখানে ফুড প্রডিউস হবে। দারিদ্রতা এতটাই নিচে নেমে আসবে যে ডেকোরেটিং ট্রিজের জায়গায় কিন্তু ফুড প্রডিউসিং ট্রিজ থাকবে। মানে সিম্বলিজম, প্রতীক। অ্যাডাপ্টেশন ফর সার্ভাইভাল, practicality over aesthetics. Not elms and oaks with vegetables crowding the front lawns. Crowding মানে কি? Filling. Front lawns, garden in front of a house. Lawns and gardens will be used for growing vegetables instead of ornamental trees. Imagery and symbolism দেখতে পাচ্ছি, সার্ভাইভাল অ্যান্ড প্রাগম্যাটিজম দেখতে পাচ্ছি, তাই তো রিসোর্সফুলনেস। তাহলে কি বলা হলো এক্ষেত্রে? ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, মানে মানুষ হেঁটে কাজ করতে যাবে বা ট্রলিতে ভিড় করবে, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাবে, সেটাই বোঝাতে চাওয়া হয়েছে। যা অর্থনৈতিক সংকটের চিত্র। কিন্তু রাস্তার ধারে খাবারের জন্য উপযোগী গাছ লাগানো হবে, মানে প্রাকৃতিক সম্পদের পরিবর্তন হবে, যা পরিবেশের পরিবর্তনের চিত্র। এবং রাস্তার ধারে খাবার জন্য নট এলমস অ্যান্ড ওকস with vegetable crowding the front lawns. এরপরে দেখো, the tax base will be too small to support the public buildings. We will have to donate hours after work each week to rake the lawn of the library and city hall, to tuck point the chimney of the federal building if we don't want the place to fall like temples in Rome. কি বলা হচ্ছে? the tax base will be too small to support the public buildings. কর আদায় কম হওয়ার কারণে সরকারি ভবনগুলো রক্ষণাবেক্ষণ করার সম্ভব হবে না, মানে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। সরকারের দুর্বলতার চিত্র তুলে ধরছে এটি। we will have to donate hours after work each week. কর্মক্ষেত্রের পর অতিরিক্ত সময় দিয়ে আমাদের সরকারি ভবনগুলো রক্ষা করতে হবে। to tuck point the chimney, ফেডারেল বিল্ডিং এর চিমনি মেরামত করতে হবে যদি না চাই যে এটি রোমের মন্দিরের মতো ধ্বংস হয়ে যাক। মানে ঐতিহাসিক পতনের এখানে রেফারেন্স দেওয়া হচ্ছে, যা সভ্যতার অবক্ষয়ের চিত্র। ট্যাক্স বেস মানে টোটাল ট্যাক্স কালেক্টেড, সাপোর্ট মানে মেইনটেইন, ডোনেট মানে গিভ ভলেন্টারিলি, আওয়ার্স টাইম, রেক মানে ক্লিন, লাইব্রেরি অ্যান্ড সিটি হল মানে পাবলিক বিল্ডিংস, টাক পয়েন্ট মানে রিপেয়ার, ব্রিক ওয়ার্ক, চিমনি পার্ট অফ বিল্ডিং, আর ফল মানে কোলাপস, টেম্পলস মানে স্যাক্রেড বিল্ডিংস। তাহলে বলা হয়েছে যে গভর্নমেন্ট রেভিনিউ উইল বি insufficient to maintain public buildings. Citizens must contribute personal time to maintain civic buildings. People will help clean and maintain important civic spaces. And citizens may even need to repair structural parts of government buildings. আর ওয়ার্ন করা হয়েছে neglect may lead to collapse as in ancient Rome. Ancient Rome যেভাবে সেটাকে মেইনটেইন না করার ফলে সেটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তাই এই সময় এই অবস্থাতে যদি গভর্নমেন্টের এই অবস্থা দাঁড়ায় এবং মানুষ যদি নিজেরা এইগুলো না করে, তাহলে এই যে বিল্ডিংগুলোর অবস্থা কিন্তু সেই অ্যানসিয়েন্ট টেম্পলের মতোই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, মানে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যা না করলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যালিউশন দেখতে পেলাম, ইমেজারি, হাইপারবোল, অতিরঞ্জিত করে বলা হচ্ছে দেখতে পেলাম। Don't want sheep to graze in our squares as they grazed in the forum for 1,000 years. With a little effort, the country will go on. বলা হচ্ছে don't want sheep
ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, তাহলে বলা হচ্ছে ডোন্ট ওয়ান্ট শিপস টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স। গ্রেজ মানে ইট গ্রাস, স্কোয়ার্স মানে পাবলিক ওপেন স্পেস, মানে প্রিভেন্ট পাবলিক স্পেসেস ফ্রম বিকামিং abandoned or misused. Allusion প্রয়োগ করা হয়েছে neglect leading to decline or decay as they grazed in the forum for 1,000 years. ফোরাম মানে রোমান পাবলিক স্কোয়ার, গ্রেজ মানে ইটেন বাই অ্যানিমালস। তাহলে এখানে তুলনা করা হচ্ছে কম্পেয়ারিং কারেন্ট নেগলেক্ট টু লং টার্ম হিস্টোরিক্যাল নেগলেক্ট ইন রোম। অ্যালিউশন বা ইমেজারি প্রয়োগ করা হয়েছে মানে কন্টিনিউটি অফ হিউম্যান নেগলেক্ট হিস্টোরিক্যাল ওয়ার্নিং উইথ আ little effort the country will go on. Effort মানে work, go on, continue, মানে even small contribution from people can sustain society. প্রতীক হিউম্যান রেজিলিয়েন্স এবং প্রিজার্ভেন্স। বলছে আমরা চাই না আমাদের চত্বরে ভেড়া চারণ করুক যেমন রোমের ফোরামে 1000 বছর ধরে ভেড়া চারণ করেছে। ঐতিহাসিক পতনের চিত্র তুলে ধরা হয়েছে। 1000 বছর ধরে ভেড়া চারণ করছে মানে কি, সেগুলো ধ্বংসপ্রাপ্ত, সেখানে ঘাস আগাছা জন্মে গেছে, তাই ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য সেটার চিত্র তুলে ধরা হয়েছে যে আমরা চাই না আমাদের এই বিল্ডিং গুলো সেরকম হয়ে যাক, পরিচর্যা যত্নহীন হয়ে সেই ধরনের ধ্বংসপ্রাপ্ত স্তূপে পরিণত হোক যার উপরে ভেড়া চারণ করবে, আমরা চাই না এরকম হোক। তাই তুলনাটা করা হয়েছে সেই অ্যানসিয়েন্ট রোমের সাথে। উইথ আ লিটল এফোর্ট, অল্প প্রচেষ্টায় দেশ চলতে থাকবে, মানে অবিচলিত দেশ বা জনগণের দৃঢ়তার চিত্র এক্ষেত্রে ফুটে উঠেছে। So what if we have lost our high place to stronger Carthages, whose far-flung fleet will be loaded with merchandise cheaper than ours? So what if we have lost our high place to stronger Carthages? যদি আমরা আমাদের উচ্চ স্থান হারিয়ে ফেলি শক্তিশালী কার্থেজের কাছে, তাতে কি হয়েছে? শক্তির পরিবর্তন, যা ঐতিহাসিক পরিবর্তনের চিত্র হিসেবে দেখানো হয়েছে। Whose far-flung fleet will be loaded with মার্চেন্ডাইজ, যাদের বিস্তৃত নৌবহর পণ্য সম্ভারে পূর্ণ থাকবে, চিপার দেন আওয়ার্স, যা আমাদের পণ্যের চেয়ে সস্তা হবে, মানে বাণিজ্যিক প্রতিযোগিতা দেখানো হচ্ছে, যা অর্থনৈতিক পরিবর্তনের চিত্র। যে যদি আমরা আমাদের উচ্চস্থান হারিয়ে ফেলি শক্তিশালী কার্থেজের কাছে, কার্থেজের সাথে এখানে একটা তুলনা করা হচ্ছে, তাতে কি হয়েছে? We will be glad to watch from the beach as the lights from Korean armads pass on their endless patrols around the world. বলা হচ্ছে আমরা সৈকত থেকে তাদের দেখে আনন্দিত হব, বা আমরা সৈকত থেকে তাদের দেখতে আনন্দিত হব, যেমন কোরিয়ান নৌবহরের আলো আমাদের পাশ দিয়ে যাবে, যারা পৃথিবী জুড়ে তাদের অবিরাম টহল দেবে। অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে অবিরাম তাদের টহল দেবে গোটা পৃথিবী জুড়ে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, উই উইল সে টু আওয়ারসেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, মানে তাদের কিছু সময়ের জন্য সূর্যের আলোতে থাকতে দিন। আমরা নিজেদের বলবো, উই উইল সে টু আওয়ারসেলফ, যখন আমরা আমাদের স্থানীয় সৈকত ব্যান্ডের সুরে নিজেরা দুলতে থাকবো বা দুলতে শুরু করব, তখন নিজেদেরকে বলবো। ইগনোরিং দ্য হিটস, আরেকটি অঞ্চলের রেডিওর হিট গানগুলো উপেক্ষা করে, মানে সাংস্কৃতিক পরিবর্তন, বৈশ্বিক একটা প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে। তাহলে শো হোয়াট if we have lost our high place to stronger Carthages, মানে হাই প্লেস, পজিশন অফ পাওয়ার, কার্থেজেস পাওয়ারফুল রাইভালস ইন হিস্ট্রি। তাহলে অ্যালিউশন প্রয়োগ করা হয়েছে যে ইভেন we lose our dominance to stronger nations, it is not catastrophic. Shift of power, historical perspective দেখানো হচ্ছে। Whose far-flung fleets will be loaded with merchandise, far-flung, widely spread, fleets মানে groups of ship, merchandise মানে goods, মানে other nations trade fleets with dominant global commerce. ইমেজারি এবং সিম্বলিজম প্রয়োগ করা হয়েছে। ইকোনমিক কম্পিটিশন দেখানো হয়েছে, গ্লোবাল ট্রেড দেখানো হয়েছে। চিপার দেন আওয়ার্স, চিপার লো ইন প্রাইস, মানে দেয়ার গুডস উইল বি লেস এক্সপেন্সিভ দেন আওয়ার্স। আয়রানি, বিদ্রুপ করা হচ্ছে। ইকোনমিক লস, গ্লোবাল মার্কেট চেঞ্জ, এদিকটা তুলে ধরা হয়েছে। We will be glad to watch from the beach, glad, happy, beach, relaxating, মানে we can accept change in power calmly, observing from a distance. প্রতীক acceptance of change, peace of mind, as the lights from Korean armads pass. Armads মানে fleets of ship, pass মানে go by, মানে global military or economic power will operate continuously
আবারও একটা দৃশ্যকল্প, শিফটিং গ্লোবাল পাওয়ার্স অন দ্য এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এন্ডলেস কন্টিনিউয়াস পেট্রোলস, রেগুলার মুভমেন্ট, মানে কনস্ট্যান্ট ভিজিলেন্স অ্যান্ড অ্যাক্টিভিটি অফ দ্য আদার নেশন ইজ অনগোয়িং। অতিরঞ্জিত করে বলা হয়েছে, দেখো এখানে আনস্টপেবল গ্লোবাল ইনফ্লুয়েন্সের কথা বলেছে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, লিটল টাইম, ব্রিফ পিরিয়ড। সান মেটাফোর ফর সাকসেস অ্যান্ড ডমিনেন্স। সান কিন্তু এখানে মেটাফোর অর্থে প্রয়োগ করা হয়েছে, সাকসেসের অর্থে বা ডমিনেন্সের অর্থে, মানে টেম্পোরারি অ্যাক্সেস অফ আদার্স ইজ অ্যাকসেপ্টেবল। মেটাফোর, টেম্পোরারি পাওয়ার্স অফ আদার্স, উই উইল সে টু আওয়ার সেলফ। সোয়ে মানে এখানে মুভ জেন্টলি, আর সে মানে রিফ্লেক্ট মেন্টালি, মানে পিপল উইল অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য নিউ রিয়ালিটি। সিম্বলিজম প্রয়োগ করা হয়েছে, হিউম্যান রেজিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড। স্ট্রেইনস মানে মিউজিক, নেটিভ মানে লোকাল, মানে ফাইন্ডিং কমফোর্ট অ্যান্ড জয় ইন ফ্যামিলিয়ার লোকাল প্লেসেস। সিম্বলিজম প্রতীক, কালচারাল কন্টিনিউইটি, আইডেন্টিটি, ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্টিক অন দ্য রেডিও। হিটস মানে পপুলার সংস, আর্কটিক মানে হচ্ছে ডিস্ট্যান্ট, ফরেন, মানে চুজিং লোকাল কন্টেন্ট ওভার ডিস্ট্যান্ট অর গ্লোবাল ডিস্টেন্স। ডিস্ট্রাকশন, সিম্বলিজম আর মেটাফোর, মানে ফোকাস অন লোকাল লাইফ, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব গান, সঙ্গীতের ওপরে ফোকাস করা। অ্যান্ড রেজিলিয়েন্স, দৃঢ়প্রতিজ্ঞ থাকা, ইগনোরিং এক্সটার্নাল প্রেশার, বাইরের বা বাহ্যিক যে চাপ সেগুলোকে ইগনোর করে দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি কার্ল ডেনিস এই কবিতায় ভবিষ্যতের পৃথিবীকে কল্পনা করে, যেখানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশ বিপর্যস্ত, উষ্ণতা বৃদ্ধির ফলে কৃষিজমি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের দিকে সরে যাবে এবং গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা নতুন শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, শহরগুলো জনবহুল হয়ে উঠবে এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনবে, সরকারি ভবনগুলোর রক্ষণাবেক্ষণ জনগণের উপর নির্ভর করবে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে এবং অন্যান্য দেশ তাদের শক্তি বৃদ্ধি করবে, এই সমস্ত কিছু তিনি তুলে ধরেছেন। তবে মানুষ কিন্তু এই পরিবর্তনকে মেনে নিয়ে তাদের জীবনযাত্রায় সামঞ্জস্য আনবেন, এটাই তিনি কিন্তু এক্ষেত্রে বোঝাতে চেয়েছেন। তাহলে এই কবিতার সামারি হিসেবে আমরা যদি বলি, তাহলে দেখতে পাবো থিম গ্লোবাল ওয়ার্মিং, সোশ্যাল অ্যাডাপ্টেশন, হিউম্যান রেজিলিয়েন্স, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জ। সিম্বলসের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ডাস্ট বাউল, এনভায়রনমেন্টাল কোলাপস, নাট ট্রিজ অ্যান্ড ভেজিটেবল, সার্ভাইভাল, প্র্যাগম্যাটিজম, টেম্পলস ইন রোম মানে হিস্টোরিক্যাল ওয়ার্নিং, আর্কটিক হিলস মানে গ্লোবাল ডিস্ট্রাকশন, টাইম ইন দ্য সান মানে টেম্পোরারি পাওয়ার অফ আদার্স। ফিগার অফ স্পিচ হিসেবে মেটাফোর, অ্যালিউশন, ইমেজারি, আইরনি, হাইপারবোল, সিম্বলিজম এটসেট্রা দেখতে পেলাম। তাহলে ওভারঅল বলতে গেলে দ্য পোম ওয়ান্স অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোসাইটাল challenges due to global warming but emphasizes human adaptability and resilience. While external powers or condition may change, human can find stability and meaning in their local lives and collective effort. এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এখানে আমি লাইন বাই লাইন এক্সপ্লানেশনগুলো বেঙ্গলি এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই তুলে ধরেছি, সঙ্গে ওয়ার্ড মিনিং, ইনার মিনিং, ফিগার অফ স্পিচ, সিম্বলস সবকিছুই পাশাপাশি উল্লেখ করা আছে। আশা করি এগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য বা পোমটা ভালোভাবে বুঝতে গেলে খুবই খুবই হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক নোটস এবং পিডিএফ এর জন্য সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।